আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল সম্পূর্ণ দখল হয়ে গিয়েছে। সকলে তাদের পজিশন নিয়ে বসে আছে, কারণ মাদাফার সেনারা সেই বড় সুড়ঙ্গ ধরে উপরে উঠে আসার প্ল্যান করছে এবং এখানে এসে যেভাবেই হোক এদেরকে হত্যা করবে। কিন্তু মাহাদি, হানিফা, ইউসুফ এবং আলী তারা সকলেই তাদের পজিশনে বসে আছে এবং সেখানে কুরুলুস রাজ্য থেকে নতুন সেনারা যাবার জন্য প্রস্তুত হয়েছে এবং রওনা দিয়েছে। হানিফার সেনারা পাহাড়ের উপরে উঠে বসে আছে। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর থেকে একদল সেনা বাইরে বেরিয়ে আসলো। এরা সকলেই মাদাফার সেনা এবং তারা যখন সামনে আসার সঙ্গে সঙ্গেই মাহাদি তার পজিশন নিয়ে নিল এবং একে একে সকলে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে ঢুকতে শুরু করলো। প্রায় 10,000-এর মতো সেনা একে একে বাইরে থেকে ভেতরের দিকে আসলো, কারণ তারা সকলেই ভেবেছে যে আন্ডারগ্রাউন্ড কিং এবং তার অঞ্চল এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। তারা যখন এসে সমস্ত ধ্বংসস্তূপ দেখতে পেল এবং সমস্ত সেনারা যখন একে একে ভেতরে প্রবেশ করে ফেলল, তারা এসে দেখলো চারিদিকে শুধুমাত্র ধ্বংসস্তূপ পড়ে আছে এবং কুরুলুস রাজ্যের যেসব সেনারা এসেছিল তারা সকলে লুটে পুটে পড়ে আছে। এদিকে ইউসুফ তাদেরকে পড়ে থাকার জন্যই নির্দেশ দিয়েছে যে তোমরা যেখানে সেখানে পড়ে থাকো এবং তোমাদের মুকুট দেখেই ওরা চিনতে পারবে যে তোমরা কুরুলুস রাজ্যের সেনা এবং ওরা বুঝতে পারবে যে তোমরা মারা গিয়েছ। আর এখানে যত এই রাজ্যের সেনা থাকবে ওই সমস্ত সেনাদেরকে সরিয়ে ফেলো তোমরা। সকলে তখনই তাই করেছে, সমস্ত সেনাদেরকে সরিয়ে ফেলেছে যাতে করে এরা বুঝতে পারে যে কুরুলুস রাজ্য থেকে যারা এসেছিল তারা মারা গিয়েছে। এরা সবই আলফা সেনা এবং খুবই শক্তিশালী। ঠিক সেই মুহূর্তে তারা আরেকটু সামনে গিয়ে খেয়াল করলো সেখানে সমস্ত কুরুলুস রাজ্যের সেনারা মরে পড়ে আছে। এখানকার নদী শুকিয়ে গিয়েছে, নদীর পানি কোথাও একটা চলে গিয়েছে। একজন সেনা বলল কি যে যাই হোক এরা তাহলে মরেছে সকলে, এদের কোনো পাত্তা নেই, তার মানে এরা নিশ্চয়ই মারা গিয়েছে। কুরুলুস রাজ্যের সমস্ত সেনারা তখন একে একে করে পজিশন নিতে শুরু করলো, কারণ সমস্ত সেনা প্রায় ভেতর থেকে বেরিয়েই পড়েছে। ঠিক সেই মুহূর্তে ডান সাইড এবং বাম সাইড থেকে তারা তাদের উপর হামলা করে দিল এবং সকলে তখন দেখল যে এখানে তো কেউই মরেনি আর কুরুলুস রাজ্যের সকল সেনারা এখন পর্যন্ত জীবিত আছে। ওদিকে মাহাদি এবং ইউসুফ তার দল নিয়ে ডান সাইড থেকে, আলী উত্তর সাইড থেকে এবং ওদিকে হানিফা ওপর থেকে সকলের উপর হামলা শুরু করলো। সকলে শুরু হয়ে গেল আবার আরেক যুদ্ধে, কারণ হচ্ছে এদেরকে ট্রাপে ফেলে মারতে হবে এবং সেটাই তারা করলো। সঙ্গে সঙ্গে তারা এসে ধাক্কা মেরে প্রায় অর্ধেকের বেশি সৈন্যকে তারা পানির ভিতরে ফেলে দিল। একের সঙ্গে অন্য সকলে পানির ভিতরে পড়তে শুরু করলো এবং পানির ভিতরে পড়তেই কিছু সেনাকে ওইখানকার কুমিররা একদম গিলে হুমড়ে খামড়ে খেয়ে ফেললো। আর এই গর্তের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গেই তারা সেখান থেকে উঠে আসতে পারলো না, সরাসরি চলে গেল আগুনের সেই নদীর ভিতরে। তখনও 4/3 সেনা বেঁচে আছে এবং সেই সেনাদের সঙ্গে শুরু হলো দ্বন্দ্বযুদ্ধে এবং তারা তরবারি নিয়ে যুদ্ধ করতে শুরু করলো, একে অন্যের সঙ্গে লড়াই করছে। ইউসুফ খুব দ্রুত গতিতে তাদের সকলকে প্রতিহত করছে, কারণ ইউসুফের এবার শক্তি পুনরায় ফিরে এসেছে। সে যখন ওই লাভার কাছাকাছি গিয়েছিল তখন সেটা পুনরায় শক্তি পেয়েছে এবং সেটা আবার সে ফিরে পেয়েছে। সে সঙ্গে সঙ্গেই সেই লাভার শক্তিতে ওই সমস্ত সেনাদেরকে মারতে শুরু করলো এবং একে একে প্রত্যেকে প্রতিহত করতে শুরু করলো। ওদের মধ্যে থেকে কিছু সেনা যারা কিনা তখন পর্যন্ত সুড়ঙ্গ থেকে বের হয়নি, ওরা তখন দৌড়ে পালানোর চেষ্টা করলো। হানিফা এবং তার দলবল সুড়ঙ্গের ভেতর দিয়ে একদম শেষ মাথায় চলে গিয়েছিল, যাতে করে ওদের মধ্যে থেকে কেউ এখান থেকে জীবিত না যেতে পারে। সকলে ওইখান থেকে তখন ওদেরকে তাড়িয়ে বাইরে পর্যন্ত আনলো এবং কোনো সেনাকে বাইরে যেতে দিল না। ওই সুড়ঙ্গ ধরতে থেকে নিচে পথে যেতে হবে এবং নিচে আসল রাস্তা রয়েছে। ওরা সঙ্গে সঙ্গে এদিকে আসলো এবং এদিকে এসে যে সমস্ত সেনা এসেছিল তারা মুহূর্তের ভিতরেই সেখানে ধ্বংস হয়ে গেল, কারণ ওরা প্ল্যান করে ওদেরকে আটক করেছে। প্রায় অর্ধেক সেনাকে ওরা পানির ভিতরে ফেলে কুমিরের খাবার বানিয়েছে এবং সেসব সেনা ওইখানে মরে গিয়েছে, আর বাকি সেনা ওদেরকে ওরা নিমিষেই সাফ করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ওরা খেয়াল করলো যে কুরুলুস রাজ্যের সকল সেনারা গেট দিয়ে ভেতরে ঢুকছে, তার মানে নতুন করে সেনা পাঠিয়েছে তার বাবা। ইউসুফ তখন উপরের দিকে উঠল এবং যারা তখন পর্যন্ত যুদ্ধ করছিল সকলকে বলল, তোমরা স্যারেন্ডার করো, কারণ তোমরা স্যারেন্ডার না করলে আমাদের সকল সৈন্য তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা এখনো যে 1-2 হাজার সেনা বেঁচে আছো, তোমরা স্যারেন্ডার করো, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে ভালো একটা জীবন দেওয়া হবে। একথা বলতেই তখন সকল সেনারা
হাত উপরে তুলে তাদের তরবারি ফেলে দিল, কারণ তারা দেখতে পেল আকাশ পুরো কালো হয়ে গিয়েছে এবং ওই দিক দিয়ে নিশ্চয়ই একদল জিন ভেসে আসছে। যে দলগুলো কুরুলুস রাজ্যের আইল্যান্ড থেকে এসেছে সেই দলের সেনাপ্রধান তখন ইউসুফের কাছে এসে বলল, যুবরাজ, আপনার সাহায্যের জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনার বাবা এবং আমাদের ওইখানকার সেনা অধ্যক্ষ আপনাদের এখানকে পাঠিয়েছেন এবং আমি আপনাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত। তখন ইউসুফ বলল, ভেরি গুড, তোমাদের দরকারই আমার ছিল। যাও, তোমরা এখন বিশ্রাম করো। এই দূর পাহাড়ে 2টি টিমে ভাগ হয়ে যাও এবং সেখানে গিয়ে তোমরা বিশ্রাম করো। আমরা আগামীকাল থেকে মূল মাদাফা রাজ্যে প্রবেশ করার পথ খুঁজব এবং সেদিকে আমরা যাব। ঠিক আছে, আজকে অনেকের বিশ্রামের প্রয়োজন এবং আমাদের বিশ্রামের প্রয়োজন। রাত একটু পরে নেমে আসবে এবং এখানকার রাত কিন্তু অন্যান্য সকল রাত থেকে বেশ ভয়ঙ্কর। সাবধানে থাকবে। যদিও সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণ চলে এসেছে। আর তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, এখন পর্যন্ত যতগুলো সেনাকে আমরা হত্যা করেছি সমস্ত সেনার ডেড বডিগুলো এই পুকুরের ভিতরে ফেলো। কারণ হচ্ছে এখানে কিছু হিংস্র প্রাণী আছে যারা কিনা ওদেরকে খেয়ে ফেলবে। ওদেরকে এখানে কবর দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেহেতু এখানকার ইকোসিস্টেম বাঁচিয়ে রাখতে হলে সেটাই করতে হবে। আর আরেকজন সেনাপতি আমার দরকার, তাকে এখানে নিয়ে আসো। ইলফিল কি ওর কাজ শেষ করেছে? ইলফিলকে তখন ডাক দেওয়া হলো। ওই সেই পানি শোষণ করে ছাড়তে পারে যে, তাকে ডাক দেওয়ার পরে বলল কি যে, শোনো ইলফিল, তোমাকে আমি খুব বিশ্বাস করি এবং তোমাকে আমি এই রাজ্যের দায়িত্ব দিয়ে যাচ্ছি। তোমার যতগুলো সেনা আছে প্রত্যেক সেনাকে দিয়ে এই রাজ্যের যতগুলো গ্রেফতারকৃত ওই রাজ্যের সেনা আছে কুরুলুসের সেনাদেরকে দিয়ে তুমি শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের যত সেনা আছে তাদেরকে এক জায়গায় করবে এবং আরও কিছু সেনা আমি রেখে যাচ্ছি, ওদেরকে দিয়ে তুমি এই সেনাগুলোকে কুরুলুস রাজ্যের মূল আইল্যান্ডে পাঠাবে, কারণ ওদেরকে আটক করা হয়েছে। আর এদের মধ্যে থেকে কিছু সেনা আছে যারা কিনা আমাদের দলে যোগ দিতে চায়। তারা আমাদের দলে যোগ দিলে হয়তো আমাদের দল ভারী হবে, তবে আমি তাদেরকে নিব না, কারণ তাদেরকে আমি বিশ্বাস করি না। কিছু সেনা বলে উঠল যে, সম্রাট, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। কারণ হচ্ছে আমরা এতদিন আন্ডারগ্রাউন্ড কিংয়ের কথা শুনে চলতাম এই কারণে, কারণ আমরা নিরুপায় ছিলাম। কিন্তু আমরা সবসময় মনে প্রাণে মুসলিম এবং আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে, সেহেতু আমরা মুসলিম ধর্ম এবং সব কিছুকে সম্মান করি। আপনি দয়া করে আমাকে এই যুদ্ধে সামিল করুন। এরকম করার পর প্রায় বেশ কিছু সেনা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এই রাজ্যের যত সব জিনেরা আছে মানে বাসিন্দা, তারা তখন বিজয় মিছিল নিয়ে বলল কি যে, আপনাদের আমরা কি বলে ধন্যবাদ দিব সেটা জানি না, তবে আমরা আশা করি যে আপনাদের যে নতুন শাসন এখানে আসবে সেই শাসন আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। এখানে যে কালো জাদুর চর্চা ছিল এবং খারাপ জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আপনারা ধ্বংস করবেন এবং আশা করি আমাদের জন্য সুখ বয়ে আনবেন। তখন ইউসুফ মাটি থেকে অনেকটা উপরে উঠে গেল। উঠে সে সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলো, শুনুন, আমি যেখানে গিয়েছি ন্যায় প্রতিষ্ঠা করেছি এবং এখানেও আশা করি ন্যায় প্রতিষ্ঠা করব এবং আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা মাদাফা রাজ্যকে ধ্বংস করতে পারি। আপনাদের আন্ডারগ্রাউন্ড কিংয়ের যে মূল যে দাতা রয়েছে, যার কথা শুনে সেসব করতো, তার ধ্বংস আমরা খুব শীঘ্রই ডেকে নিয়ে আসবো এবং সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের রাজ্য খুব শীঘ্রই একজন রাজার দ্বার প্রান্তে আমরা সঁপে দিব এবং সেটা হবে আমাদের রাজা এবং এই অঞ্চল আবার নতুন রূপে ফিরে আসবে। যে অঞ্চল এমনভাবে সাজাবো যেখানে না থাকবে কোনো কালো জাদু, না থাকবে কোনো শয়তানি কারবার এবং এই নদীর ভিতর থেকে যত হিংস্র পশু পাখি আছে সমস্ত পশু পাখিকে নিষ্কাশন করা হবে এবং এখানে বৃষ্টি এবং পানি সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে। সেহেতু আপনারা অবশ্যই আমার উপর ভরসা রাখুন। এটা বলার পর সমস্ত গ্রামবাসী এবং এই কুরুলুস রাজ্যে যত জিন আছে সকল জিনগুলো চিৎকার করে উঠল এবং বলল, মহারাজ ইউসুফের জয় হোক। তারপর সকলে তাদের পজিশন নিতে শুরু করলো এবং একে একে এই রাজ্যের সমস্ত কিছু দখল করা শুরু করলো। রাত তখন নেমে এসেছে। ইউসুফ, হানিফা, আলী এবং মাহাদি প্রাসাদের সামনের ওইখানে বসে আছে। তখন ইউসুফ বলে উঠল যে, আমাদেরকে বেশি বিলম্ব করলে চলবে না, কারণ আমাদের অন্যান্য জায়গার সেনারা কোথায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমরা জানি না। আমাদের দূতগুলো খবর নিয়ে আসছে না কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না। একথা বলতে না বলতেই একটা দূত দূর থেকে উড়ে আসলো। যেসব দূত আছে তাদের গায়ের কালার ভিন্ন, তারা এক ধরনের আকাশি কালার বেগে উড়ে আসে এবং সেটা দেখলে বোঝা যায় আলোটা জ্বলে আকাশি কালারের। খুব দ্রুত গতিতে একটা ছোট্ট আগুনের গোল্লা হয়ে তাদের কাছে এসে একটা মানুষের রূপান্তর হলো। তখন বলল কি যে, বলো দূত, কি খবর নিয়ে এসেছ? হানিফা তখন বলল যে,
এত দেরি হয় কেন তোমাদের? দূত তখন বলল যে, ক্ষমা করবেন হানিফা, আসলে চারিদিকে এত ব্যস্ততা, একবার এদিকে একবার ওদিকে যেতে হয়, যার কারণে সমস্ত বিশ্বের খবর আপনাদের কাছ থেকে আনতে একটু দেরি হয়েছে। মূলত কুল্লুর রাজ্য ভালো আছে এবং আপনার বাবার বার্তা হচ্ছে ওদেরকে না মেনে আসবে না, কারণ তারা বেশ ভালো আছে। আর অন্যান্য যত সব সুড়ঙ্গ আছে, যত এজেন্ট পয়েন্ট আছে, সমস্ত এজেন্ট পয়েন্ট দিয়ে সমস্ত সেনারা ঢুকে গিয়েছে। প্রক্সি যত সব সৈন্য পাঠানো দরকার সমস্ত জায়গায় প্রক্সি সেনা পাঠানো হয়েছে এবং আপনাদের এখানেও আশা করি চলে এসেছে। এই সেনাগুলোকে নিয়ে আপনারা আবার পরবর্তী যুদ্ধে যাবেন। এর পরবর্তী আপডেট হচ্ছে গিয়ে সমস্ত সেনাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকটা থলিতে বেশ কিছু পানির পোটলা দিয়ে দেওয়া হয়েছে। খবর হচ্ছে গিয়ে প্রত্যেক পোটলার ভিতরে যে পানি আছে সমস্ত পোটলা যেন তাদের গায়ে মারা হয়, কারণ তারা পানি সহ্য করতে পারে না। পানির গায়ে লাগা মাত্রই তারা ধ্বংস হয়ে যাবে। আর যেসব আমাদের এখানকার জিনদেরকে ধরে নিয়ে শয়তান বানানো হয়েছে, সেসব জিনেরা আবার পুনরায় আগের মতো তাদের জ্ঞান ফিরে পাবে। সেহেতু এই পদ্ধতি আমাদের মহারাজ ইকবাল ব্যবহার করতে বলেছে এবং এটা সমস্ত জায়গায় বলে দেওয়া হয়েছে। সমস্ত সেনা যারা আছে এবং যতগুলো আমাদের সেনাপতি আছে এবং যতগুলো দল ওই আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ দিয়ে নিচে গিয়েছে, প্রত্যেকেই বলা হয়েছে। শুধুমাত্র ফর্টাসের সেনাদেরকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি, কারণ ফর্টাস নতুন সেনানীদের রিজেক্ট করে দিয়েছে। কারণ ফর্টাসের কাছে যে শক্তি আছে তাতে করে তার সৈন্যের 10% ধ্বংস হয়নি, কারণ সে একাই সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে। ফর্টাস এক অন্যরকম যোদ্ধা, এটা হানিফা বলে উঠল। তখন ও আবার সেই দূত বলল যে, জি জি হানিফা, আমি বুঝতে পেরেছি। আর এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর ছিল। আর কুরুলুস রাজ্য এবং সমস্ত জায়গা সম্পূর্ণরূপে ঠিক আছে এবং সমস্ত সেনারা আর হয়তো 2 দিনের মধ্যে ওরা মূল টাউন পর্যন্ত পৌঁছে যাবে। এবং আমি ওদের কাছে থেকে খবর নিয়ে এসেছি যে 2 দিনের ভিতরে সমস্ত সেনাদেরকে একটু একটু করে আগাতে, কারণ যারা একেবারে এগিয়ে গিয়েছে তারা যেন আস্তে আস্তে করে আগায়। এই জন্য খুব সাবধানতার সামনে আগাতে হবে। এবং মাদাফা বিষয়টা টের পেয়ে গিয়েছে। মাদাফা সুড়ঙ্গ পথ থেকে খবর এসেছে, আমাদেরকে ফর্টাস খবর পাঠিয়েছে, মাদাফা বিষয়টা টের পেয়ে গিয়েছে এবং ও সমস্ত জায়গায় সমস্ত সেনা মোতায়েন করেছে এবং সেসব সেনা ঠেলে সামনে এগোতে খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে বড় কথা। আর আপনারা আগামীকালকেই এই সুড়ঙ্গ দিয়ে রওনা করুন, কারণ হচ্ছে এদিক দিয়ে গেলে সোজা আপনারা মাদাফার মূল পয়েন্টে পৌঁছে যাবেন। এবং আমার ধারণা যদি ওরা কোনোভাবে জানতে পারে তাহলে এই সুড়ঙ্গ পথ বন্ধ করে দিবে, তাহলে আপনারা হয়তো আর মাদাফা রাজ্যে প্রবেশ করতে পারবেন না। এটা হচ্ছে মূল আপডেট। তারপর হানিফা বলল, আচ্ছা ঠিক আছে রক্ষী, তুমি যাও এখন, তোমার কথা আমরা শুনলাম এবং ধন্যবাদ তোমাকে। তখন সে একটা সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। ইউসুফ তখন বসে আছে, বলল কি যে, চাচা আমাদেরকে খুব শীঘ্রই যেতে হবে, কারণ হচ্ছে মাদাফা যদি কোনোভাবে টের পেয়ে যায় তাহলে আমাদেরকে সত্যি এই সুড়ঙ্গ পথ দিয়ে যেতে দেবে না, সুড়ঙ্গ পথ বন্ধ করে দিবে। এখন পর্যন্ত হয়তো টের পায়নি, তবে আমার ধারণা আজ সকাল হওয়ার আগে টের পেয়ে যাবে, কারণ ওরা এখন পর্যন্ত জানে যে এই আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি বেঁচে আছে, কিন্তু তাদেরকে যে মেরে ফেলেছি সেই সম্পর্কে তো ওদের কোনো ধারণা নেই। সেহেতু আমার ধারণা যে সকাল হওয়ার আগে আমরা এখান থেকে রওনা দেব। একথা বলতে হানিফা বলল যে, হ্যাঁ ঠিক বলেছ। মাহাদি বলল কি যে, আব্বাজান আমরা 2টা দল করে রওনা দিব। প্রথম দল আমরা আগে যাব, আমি আর ইউসুফ আমরা আগে চলে যাব আমাদের সেনাদেরকে নিয়ে, তারপর পরের সেনাদেরকে নিয়ে তোমরা আসো। কি হয়, ভালো হবে না এটা? আলী বলে উঠল, হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছেন। আর আমি যতটুকু আন্ডারগ্রাউন্ড কিংকে চিনতাম, ও এত সহজে হেরে যাবে আমার ধারণা যে ও সম্ভবত কোনো একটা পথ করে গিয়েছে মরার আগে, যার কারণে আমরা হয়তো ধ্বংস হব। সেহেতু খুব সাবধানতার সঙ্গে এই সুড়ঙ্গ পথ এগোতে হবে, ঠিক আছে? তখন ইউসুফ বলল কি, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তাহলে এখন একটু বিশ্রাম নেওয়া যাক। সকলে বিশ্রাম নেওয়ার জন্য গেল। ইউসুফ তখন শুয়ে আছে। আকাশে তখন ছোট ছোট তারা দেখা যাচ্ছে, কিন্তু এখানে তারা কোত্থেকে আসলো? এখানে উপরে তো শুধুমাত্র মাটি আর একটা বিশাল সুড়ঙ্গ গুহা। তখন ইউসুফের মাথায় আসলো, এটা তো একটা জাদুপুরি এবং জাদু দিয়ে এখানে যে কোনো কিছু তৈরি করা যায়। পৃথিবীর যত কালো জাদুর আঁকড়া আছে সব হচ্ছে এখানে। এখন সেটা একদম নির্মূল হয়ে যাবে। পৃথিবী এখন কালো জাদু এবং বান থেকে অনেকটা দূরে থাকবে। তাই বলতে বলতেই ইউসুফের ঘুম চলে আসলো। মাদাফা তার আন্ডারগ্রাউন্ড অঞ্চলে তখনও আপডেটের জন্য অপেক্ষা করে আছে। একজন সেনা তার কাছে এসে উপস্থিত হলো। ওরম তখন একটু নড়া দিয়ে উঠল। সেই মুহূর্তে মাদাফা বলল, কি খবর বলো?
সেই সেনা বলল যে, মহারাজ, আমাদের সেনাগুলো এখন পর্যন্ত সেখান থেকে আসেনি, সেখানে কি হচ্ছে কে জানে। আর আমাদের আন্ডারগ্রাউন্ড কিং থেকে কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি, তাদের অঞ্চলে কি অবস্থা জানি না। এবং আমাদের রাজ্যের চারিপাশ থেকে সমস্ত সেনারা আমাদের দিকে ধেয়ে আসছে এবং আমাদের কি হবে জানি না। সমস্ত সর্বদা কথা হচ্ছে যে ওরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমার ধারণা আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল হয়তো কোনো নিশ্চয়ই ধ্বংস হয়ে গিয়েছে এবং ওরা খুব শীঘ্রই আমাদের এখানে প্রবেশ করবে এবং চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে। আমাদেরকে এখন অবশ্যই সতর্ক হতে হবে। তখন মাদাফা বলল যে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সমস্ত সেনাদেরকে বলে দাও তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আমরা এতক্ষণ সব বিষয় হালকাভাবে নিয়েছি, কিন্তু ওরা এতদূর পর্যন্ত চলে এসেছে সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারিনি এতক্ষণ পর্যন্ত। তোমরা এতদিন কি খবর নিয়ে এসেছো আমার কাছে? তোমরা বললে যে ওরা শুধুমাত্র সুড়ঙ্গ পর্যন্ত প্রবেশ করেছে, কিন্তু ওরা আমাদের সমস্ত এজেন্ট পয়েন্ট ধ্বংস করে ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছে, এই খবর তো আমি জানতাম না। আমাদের প্রথম লেয়ার ওরা ভেঙে ফেলেছে, দ্বিতীয় লেয়ার ভাঙার দ্বার প্রান্তে আছে, তৃতীয় লেয়ার পর্যন্ত পৌঁছে গেলে আমাদের সেনার সঙ্গে ওদের যুদ্ধ হবে। তৃতীয় লেয়ার পর্যন্ত কোনোভাবে পৌঁছাতে দেওয়া যাবে না, তার আগেই ওদের সমস্ত সেনাদেরকে হত্যা করতে হবে। তোমরা খুব দ্রুত গিয়ে আমাদের দ্বিতীয় লেয়ার মানে রাজ্যের যে সমস্ত জিনেরা আছে তাদেরকে খবর দাও এবং সমস্ত দৈত্য জিন যারা কিনা বর্ডার পাহারায় আছে প্রত্যেককে বর্ডারে ভালো মতো দাঁড়াতে বলো। কারণ হচ্ছে বর্ডারের পার করে ফেললেই আমাদের রাজ্য পর্যন্ত পৌঁছে যাবে এবং বর্ডার অঞ্চলে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে যেন একটা করে দৈত্য জিন এবং তার চেলাপেলা থাকে, যাতে করে তারা কোনোভাবেই তাদেরকে ভেদ করে ভিতরে না আসতে পারে। ঠিক আছে? এই কথা শুনতেই সেই দূত মেরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সেই সেনা একটা সাইরেন বাজালো। সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গেই সমস্ত সেনারা এবং তাদের সেনাপতি সকলে এসে উপস্থিত হলো সেখানে। তখন সে বলতে শুরু করলো, মহারাজ মাদাফার কাছ থেকে আপনাদের খবর আছে। আমাদের চারিপাশের শত্রুরা এখন ঘিরে ধরেছে আমাদেরকে। আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবশ্যই আমাদের সমস্ত সুরক্ষা বেষ্টনী তৈরি করতে হবে। যে সমস্ত দৈত্যজিন এবং তাদের চেলাপেলা আছে, তোমরা বর্ডারের চারিদিকে একদম সুন্দরভাবে সেট হয়ে যাও। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সমস্ত সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং সেকেন্ড লেয়ার পর্যন্ত খবর পৌঁছে দাও যে আমাদের উপর হামলা হয়েছে এবং আমরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। মাদাফা তখন একটু হেসে দিল। হেসে বলল কি যে, আসুক, সবাই আসুক, সকলকে এইটার ভিতরে পুড়িয়ে মারব। কারণ আমার যে আগুনের শক্তি আছে সে শক্তি সম্পর্কে ওরা তো একদমই জানে না এবং সেই আগুনের শক্তি দ্বারা ওদেরকে আমি ধ্বংস করে ছাড়ব। চারিদিকে তখন সেনারা দৌড়াদৌড়ি করতে শুরু করলো। ওই সেনাটা তখন ওই সুড়ঙ্গ দিয়ে ভেতরে যাওয়ার কথা ভাবলো। কারণ হচ্ছে সুড়ঙ্গ পথ যদি দেখে যে ওরা ধ্বংস হয়ে গিয়েছে, তার সেই সুড়ঙ্গ পথ বন্ধ করতে হবে এবং সেই সুড়ঙ্গ পথ বন্ধ করলেই কেবলমাত্র ওদেরকে এদিক থেকে আসা বন্ধ করা যাবে। ওই সেনাটা তখন সেই সুড়ঙ্গ দিয়ে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। যেতে মাত্র কয়েক ঘন্টা লাগবে এবং তার মধ্যে যদি দেখে যে ওইখানের অবস্থা খুবই নাজুক, তাহলে ও এদিকে এসে সুড়ঙ্গ পথ বন্ধ করে দিবে। সেটাই ওর পরিকল্পনা। অন্যান্য সকল রাজ্যের চারিদিকে কুরুলুস রাজ্যের সকল সেনারা তখন বিশ্রাম করছে, কারণ গত 2 দিন ধরে ওরা এরকম করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর কতদিন ধরে যুদ্ধ চালাতে হবে তারা হয়তো জানে না। তারা বাড়ি থেকে বেরিয়েছে সপ্তাহখানিক হয়েছে এবং এই 2 দিন 3 দিন ধরে ওরা যুদ্ধে লিপ্ত। তারা সকলে সেখানে বসে আছে এবং খাবার খাচ্ছে, কেউ বিশ্রাম করছে। আর একটু সামনে গেলেই হয়তো আরও একটা রাজ্য পড়বে। এরকম যাত্রাপথে যে কতগুলো রাজ্য ওদেরকে ধ্বংস করতে হবে তা ওদের জানা নেই। এদিকে হচ্ছে গিয়ে রেবেল টিমের সদস্যের একটা দল সেখানে এসে উপস্থিত হয়েছে, ওদের ব্যাকআপ সৈন্য। ওরা তখন দেখে বলল কি যে, তোমাদেরকে কে পাঠিয়েছে? রেবেল টিমের লিডার বলল যে, আমাদেরকে সম্রাট ইকবাল পাঠিয়েছে আপনাদের ব্যাকআপ সৈন্য হিসেবে এবং এখানে একজন দূত দিয়ে পাঠিয়েছে। আমাদের প্রত্যেকের হাতে হাতে রয়েছে পানি এবং পানির গোলাবর্ষণ। এই জিনিসগুলো আমাদেরকে সম্রাট ইকবাল ব্যবহার করতে বলেছে। সকলেই পাস করে ফেলো এটা। তারপর সকল সেনারা একে একে নতুন যেসব সেনা ছিল তাদের কাছ থেকে সমস্ত সেই আগুনের পানির সেই বড় পোটলাগুলো নিতে শুরু করলো এবং তারা অনেক নিয়ে এসেছে। একজনে প্রায় 150 করে নিয়ে এসেছে। প্রত্যেকের কাছে সেগুলো শিফট করে দেওয়া হলো এবং বলল, আমাদের কাছে বার্তা আছে এবং প্রত্যেকে এই জিনিসটা এরকমভাবে ব্যবহার করতে হবে। একে একে সমস্ত সুড়ঙ্গ দিয়ে সমস্ত এজেন্ট পয়েন্ট এবং 7 কিংডম এবং 8 কিংডমের সমস্ত সেনাদের কাছে সকল ব্যাকআপ সৈন্য পৌঁছে গেল এবং সেখানে যাওয়ার পর তারা সমস্ত পানিগুলো সেই ব্যাকআপ সৈন্যরা
নতুন যেসব সৈন্য যুদ্ধ করছে তাদের হাতে পৌঁছে দিল এবং সকলকে নির্দেশনা বলে দিল, তোমরা পরবর্তী যুদ্ধে এই জিনিসটা ব্যবহার করবে, তবে হ্যাঁ অবশ্যই ইমার্জেন্সি ছাড়া একদমই না। আমার ধারণা যে এই জিনিসগুলো আমাদেরকে সম্রাট ইকবাল মূল পয়েন্টে যাওয়ার পর ব্যবহার করতে বলেছে। আমরা এখন এখানে এই জিনিসগুলোর ব্যবহার একদমই করব না, যদি একদম ইমার্জেন্সি না হয়। ঠিক আছে? তখন ওরা বলে উঠল, জি আচ্ছা ঠিক আছে। ফর্টাসের দলের ব্যাকআপ সৈন্য যখন সেখানে পৌঁছালো, ফর্টাস বলল কি যে, তোমরা এসেছো যেহেতু আর তোমাদেরকে আমি ফেরত পাঠাচ্ছি না, তবে তোমরা যে পানি নিয়ে এসেছো এটা টেনে টেনে শুধু নিয়ে এসেছো, কারণ আমার সাথে যে ড্রাগন আছে এই ড্রাগনই একাই 100, তোমাদের ওইটা যদি তোমাদের প্রোটেকশনের জন্য লাগে তাহলে তোমরা ব্যবহার করো। ইকবালের সমস্ত সেনারা সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে এবং আগামীকাল থেকে শুরু হবে আরেক নতুন যুদ্ধ, যে যুদ্ধে তারা হয়তো অনেকটা এগিয়ে যাবে এবং আগামীকালকেই হয়তো পৌঁছে যাবে মূল বর্ডার পর্যন্ত। বর্ডার পর্যন্ত পৌঁছাতে পারলেই ওরা আন্ডারগ্রাউন্ড কিংয়ের এবং মাদাফার রাজ্য ধ্বংস করতে পারবে এবং মাদাফাকে ওরা আত্মসমর্পণ করাতে পারবে। পুরো বিশ্ব থেকে সকল রাজ্যরাই মাদাফার বিরুদ্ধে লড়াই করার জন্য সকল শক্তি সঞ্চয় করেছে। শুধুমাত্র একটা দল এখন পর্যন্ত গিয়ে পৌঁছায়নি, সেটা হচ্ছে ওয়াটারল্যান্ডের রাজা। কারণ তারা সেখানে যুদ্ধের জন্য এতদিন কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। তবে ওয়াটারল্যান্ডের রাজা মূল যে বৈঠক সেখানে উপস্থিত ছিল এবং সে বলেছিল যে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। এবং ওয়াটারল্যান্ড অনেক বড় বিশাল আকৃতির এক সাম্রাজ্য। পুরো কুরুলুস রাজ্য যা কুরুলুস রাজ্যের অর্ধেকের মতো হয়তো ওয়াটারল্যান্ড, এবং তার এরিয়া কুরুলুস রাজ্য থেকে অনেক বড় এবং কুরুলুস রাজ্যের থেকে অনেকটা শক্তিশালী ওয়াটারল্যান্ড। তবে কুরুলুস রাজ্য হচ্ছে তাদের মাদারল্যান্ড, সেহেতু ওয়াটারল্যান্ড যত বেশি বড় হোক না কেন সে মাদারল্যান্ডকে টপকে কোনো কিছু করতে পারবে না। ওয়াটারল্যান্ডের যে রাজা তিনি বলেছিলেন যুদ্ধে যুক্ত হবেন। ওয়াটারল্যান্ডের রাজা তখন তার মূল সাম্রাজ্য, যেটা কিনা সমুদ্রের উপরে অবস্থিত, সেখানে সে বসে আছে। সেখানে সমস্ত মন্ত্রীবর্গ সকলে তখন কুরুলুস রাজ্যের কথা বলতে শুরু করলো। মহারাজ, আপনি তো সম্রাট ইকবালের কাছে বলেছিলেন যে আপনি যুদ্ধে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি যে কিছু করছেন না সেটা তো বুঝতে পারছি না, কেন সেটা? তখন সেই সম্রাট বললেন কি যে হ্যাঁ, তোমরা হয়তো দেখছো যে আমি কিছু করছি না, তবে তলে তলে আমার সেনারা ঠিকই সমস্ত কিছু করছে। তুমি এসব জিনিস নিয়ে চিন্তা করো না। আমি জানি যে যুদ্ধ খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, আমরা সকলের পরে যাব এবং আমাদের সকল সেনা কিন্তু প্রস্তুত, আর আমরা হচ্ছে এই দলের সব থেকে শক্তিশালী সেনা, সেটা কি তুমি জানো? তখন অন্যান্য সকল সেনারা এবং মন্ত্রীরা বলল কি যে, না মহারাজ, আমি তো বুঝতে পারছি না, কুরুলুস রাজ্যের এত বড় সেনা রয়েছে, হানিফা রয়েছে, ইউসুফ রয়েছে, তাদের থেকে বড় সেনা আমাদের এই ছোট সেনাপত্র, আমাদের তো খুব বেশি সেনা নেই। তাহলে তখন আন্ডারগ্রাউন্ডের সেই অঞ্চলের কথা বলে ওয়াটারল্যান্ডের রাজা বলল যে শোনো, তুমি হয়তো এখন পর্যন্ত বুঝতে পারছো না, তবে আমি আমার বুদ্ধি আমার সংগ্রহে রাখি এবং আমি সময় মতোই সমস্ত সেনা পাঠাবো এবং আমার বুদ্ধিতে নিশ্চয়ই ওদের অনেক হেল্প হবে এবং সেটা আমি করব। কারণ হচ্ছে আমি হেল্প করব সেটা ওয়াদা করেছি এবং সেটা করবই, এবং কীভাবে করব সেটা আমার চিন্তা, এবং আমার সেনারা অবশ্যই সেই কাজে এখন পর্যন্ত লেগে আছে, যে কাজগুলো আমি করতে চাচ্ছি, এবং তারা তাদের কাজে এখন পর্যন্ত লিপ্ত হয়ে গিয়েছে। তুমি বিষয়ে চিন্তা করো না। আমি যাচ্ছি না এই বলে যে আমি যুদ্ধে অংশগ্রহণ করছি না, এমনটা না। অনেক দেশের রাজারা পর্যন্ত যুদ্ধে চলে গিয়েছে। আমি যাচ্ছি না কারণ আমার বুদ্ধি অন্য জায়গায়। তারা গিয়ে যে যুদ্ধটা করবে আমি দূর থেকেই সেই যুদ্ধটা করব। আজকের মতো সভায় পর্যন্তই, তোমরা সকলে চলে যাও। মন্ত্রী, সেনাপতি, কবি, অমাত্য সকলে এখান থেকে উঠে চলে গেল। মহারাজ তখন তার নিজের কক্ষে গেলেন। তার কক্ষ থেকে সম্পূর্ণ সমুদ্র সামনের দিকে দেখা যায়। সে পুরো এই পানি রাজ্যের রাজা এবং তার ইশারায় পানি নড়ে, তার ইশারায় পানি নিচে থেকে উপরে উঠে যায়। সে এমন একজন জিন যে তার শক্তি অন্য জায়গায়, সে পানি দিয়ে যে কাউকে ধ্বংস করতে পারে এবং এটাই হচ্ছে তার বিশেষত্ব। সে সেখানে দাঁড়িয়ে পানিকে ইশারা দিয়ে বলল কি যে, আমাদের মূল মাদারল্যান্ড সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে, তুমি কি আমাকে হেল্প করবে? পানি তখন একটু দুলে উঠল এবং অনেকটা উপরে একটা মানুষের অববায় বলল কি যে, মহারাজ, আমি আপনার কথা মতো সমস্ত কিছু করব। আপনি যেটা বলবেন সেটা করতে আমি রাজি আছি। তবে হ্যাঁ, সমুদ্রের বাইরে নয়, সেটা সমুদ্রের ভিতরে আমার সমস্ত শক্তি, সমুদ্রের বাইরে আমার কোনো শক্তি নেই, এবং আশা করি সেটা আমি আপনার জন্য অবশ্যই করব। তখন সে বলল কি যে, ঠিক আছে, আমি এটাই আশা করেছিলাম। তারপর পানিটা আমার আগের জায়গায় চলে গেল। সে তার নিজের কক্ষে চলে গেল
এবং গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো, কারণ তার এখন অনেক কাজ রয়েছে। সে মনে মনে একটা অন্যরকম বুদ্ধি এবং ফোন দিয়ে এঁটেছে, যে ফোন দিয়ে মাদাফার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। ইকবাল তখন তার প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার কেন যেন মনে হলো তার আন্ডারগ্রাউন্ডে গিয়ে পরীক্ষা করা দরকার, যে এখন পর্যন্ত সেই জিনিসটা অক্ষত অবস্থায় আছে কিনা, কারণ সমস্ত যুদ্ধ তো নিজ দিয়ে হচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই মেফু পুরো বিশ্ব ঘুটে ফেলেছে, কোথায় কোথায় জিনিসটা থাকা উচিত সে সমস্ত বিষয় সম্পর্কে সে তথ্য সংগ্রহ করে ফেলেছে। এটাই হয়তো মেফোর একটা চাল ছিল। মেফো এই জন্যই হয়তো এই জিনিসটা এতগুলো করে খুঁজে বেড়াচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার মূল প্রাসাদে গেল এবং সে যে কক্ষে থাকে সেই কক্ষের নিচে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ ধরে সে নিচের দিকে চলে গেল। সেই একই সুড়ঙ্গ, সেখানে আসার পর আবার কয়েকটা দরজা, সমস্ত দরজাগুলো সে খুব ভালোভাবে চেনে এবং কোন দরজা দিয়ে ভিতরে যেতে হবে সেটা সে খুব ভালো মতো জানে। সেই দরজার খুলে গেল, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভিতরে ঢুকে গেল এবং আস্তে আস্তে কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখলো সেই গুহার ভিতরে সেই বইটা তখনও জল করছে। এটাই সেই বই, যে বইটা আলকিস তার সমস্ত কালজাদুর জন্য ব্যবহার করত এবং শেষমেশ এই বই দ্বারাই বড় শয়তানকে মারা হয়েছিল। এই বই এত শক্তিশালী যে আলকিস মরার পরে এটার শক্তি আরো বেশি বেড়ে গিয়েছে। আলকিসের সমস্ত বিদ্যা, সমস্ত শক্তি এবং তার প্রাণ সমস্ত কিছুর জন্য এর ভিতরে এসে এঁটে গিয়েছে, কারণ এটার শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইকবাল যখন এই বইটা প্রথম ধরেছিল তখন এই বই পড়তে গিয়েই তার হিমশিম খাওয়া মতো অবস্থা। কয়েকটা পৃষ্ঠা পড়ে এসে কয়েকশো জিনকে মুক্তিও দিয়েছিল এবং এটা দ্বারাই সে সেদিনকে বড় শয়তানকে হত্যা করতে পেরেছিল। কিন্তু মূল কথা হচ্ছে কি, এই বইটা যেভাবে হোক ধ্বংস করার পন্থা তাকে বের করতে হবে, কিন্তু এই বইটাকে ধ্বংস করা যায় না। সম্ভবত এটা এবার মতোই কোনো শক্তিশালী একটা জিনিস, যেটাকে কিনা একবার সৃষ্টি করলে সেটা ধ্বংস করা যায় না, এবং সেটার পদ্ধতি ইকবাল বহু বছর ধরে খুঁজেছে, কিন্তু সেটার ধ্বংস করার কোনো পন্থাই সে খুঁজে পায়নি। কেন পায়নি? তার মানে কি এই জিনিসটা আবার নতুন কারো হাতে যেতে চলেছে? ইকবালের কেন যেন এটাই বিশ্বাস হয় যে জিনিসটা নিশ্চয়ই নতুন কারো হাতে চলে যাবে, যেটা কিনা ইকবাল কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে না। কিন্তু এই জিনিসটাকে সে কোথায় রাখবে বা কোথায় রাখলে এটা নিরাপদ থাকবে, সেটাই সে ভাবতে শুরু করলো। সেখানে সে বেশ কিছুক্ষণ বসে আছে, কি করবে কিছু ভেবে উঠতে না পেরে সে মনে মনে ভাবলো এই জিনিসটাকে এখান থেকে সরিয়ে ফেলা উচিত। কারণ হচ্ছে, যেহেতু আন্ডারগ্রাউন্ডে যুদ্ধ লাগছে আর ওরা সুড়ঙ্গ করে যেভাবেই হোক এদিকে চলে আসতে পারে, আর শুনেছি মাদাফার কাছে নাকি ওম নামের একটা জন্তু আছে, সে মুহূর্তের ভিতরেই মাটির তলে সুড়ঙ্গ করে ফেলতে পারে। ওরা যদি কোনোভাবে এটা, ইকবাল কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। সে কি এটা এখান থেকে নিয়ে যাবে নাকি না? পরে ভাবলো যে না, এটা এখানে থাক এবং এরকমভাবেই এটা থাকুক, আর ওরা নিতে পারবে না। ইকবাল উপরে উঠে আসলো, দেখলো তার নাতি বারান্দায় খেলা করছে। সঙ্গে সঙ্গেই দাদা দাদা বলে তার কোলে উঠে আসলো। তার নাতি বেশ দুষ্টু হয়েছে, তার মধ্যে জিনের সকল ধরনের গুণ আছে। সে এই বয়সে উড়তে শিখে গিয়েছে। তার বয়স এখন 8-9 বছর। এই 8-9 বছর বয়সেই সে একদম পুরো উড়ন্ত অবস্থায় উড়তে শিখে গিয়েছে। ইকবাল তখন তার নাতিকে বলে উঠল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? সে তখন বলল, দাদা যান, আমি এখানে খেলছি, দেখো আমি বাগানে ছিলাম, ওইখান থেকে উড়ে এ পর্যন্ত চলে এসেছি। ইকবাল তখন দেখে অবাক হয়ে গেল, কারণ তার ভিতরে তার বাবার গুণ একদমই নেই। সে তার মায়ের সম্পূর্ণ গুণ পেয়েছে এবং তার ভিতরে এক ধরনের শক্তি ইকবাল এখনই দেখতে পায়, কারণ তার চোখ দুটো মাঝে মধ্যেই জল করে একদম নীল আকৃতির হয়ে যায়। এটা ইকবাল কয়েকদিন খেয়াল করেছে যে তার ভিতরে একটা অন্যরকম শক্তি আছে, যে শক্তিটা তার চোখকে একদম সম্পূর্ণরূপে নীল করে দেয়, এবং যখন সেটা জ্বলে তখন সে আকাশের উপরে ভাসে, অনেকটা উপরে উঠে যায়, এবং সেই শক্তি হয়তো একটু বেশি প্রয়োগ করেছে, যার কারণে সে ওই নিচে থেকে প্রায় 3 তলার উপর পর্যন্ত সেরকমভাবে উড়ে চলে এসেছে। তখন ইকবাল বলল কি যে, তুমি তো অবশ্যই পারবে, কারণ তুমি এই বংশের উত্তরাধিকারী না, তোমাকে তো পারতেই হবে। তখন সে বলল যে, দাদাজান, তাহলে কি আমি আমার আব্বার মতো উঠতে পারবো? তখন সে বলল যে, হ্যাঁ, তুমি পারবা। ঠিক সেই মুহূর্তে মায়া সেখানে এসে উপস্থিত, বলল কি যে, কি দাদা নাতির কি গল্প চলছে? ইকবাল তখন বলল যে, এই তো তোমার ছেলে খুব ভারী একটা কাজ করে ফেলেছে, সে ওই নিচে থেকে লাফ দিয়ে নাকি এই পর্যন্ত চলে এসেছে। তখন মায়া তার কাছে নিয়ে গেল, নিয়ে বলল কি যে, তোকে না কতবার বলেছি যে এরকম করবি না, তুই এই দেয়াল থেকে ওই দেয়ালে বেয়ে বেড়াস, ওই নিচে থেকে উপরে লাফ দিস, এই গাছে লাফ ঠাস করে উঠে যাস, এরকমটা কেন করিস? পরে একদম হাত পা ভাঙবে, তুই একদম সংসার হয়েছিস, তাই না? তাই বলে তার গায়ে একটা চড় দিল। ইকবাল তখন বলল, আহা, এরকম করছো কিসের জন্য? বাচ্চা মানুষ একটু খেলবেই তো।
তখন মায়া বলল, আব্বা আপনি জানেন না, ও কালকে পায়ে ব্যথা পেয়েছে। ওই 3 তলার উপর থেকে লাফ দিয়েছে, নিচে পড়ে পেয়েছে ব্যথা, কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, আপনি তো দেখেন না, এই জন্যই। তখন ইকবাল বলল, ওমর এটা ঠিক না, কিন্তু একদমই ঠিক না, তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না। তোমার আব্বাজান যুদ্ধে গিয়েছে সেটা জানো, সেহেতু তোমার আব্বাজান ফেরা পর্যন্ত তোমাকে একদম সুস্থ থাকতে হবে। তোমার আব্বাজান আসলে তারপর তার সঙ্গে যা ইচ্ছা করো। তখন ইউসুফের ছেলেকে বলল কি যে, জি আচ্ছা ঠিক আছে দাদাজান, আপনি যেটা বলবেন সেটাই করব। তাই বলে সে ভেতরে চলে গেল। ইকবাল তখনও সেখানে দাঁড়িয়ে আছে, তার মাথায় রাজ্যের চিন্তা, কারণ কি হয় না হয় সেসব নিয়ে সে খুব বেশি চিন্তিত। রাজ্যের প্রায় 1/3 সেনা যুদ্ধে চলে গিয়েছে। এখন রাজ্য কাভার দেওয়ার মতো সেনা আছে, তবে তাদেরকেও যদি পাঠিয়ে দিতে হয় তাহলে হয়তো তাদের রাজ্যে আর কোনো সেনাই থাকবে না, এবং সেটার সুযোগ যদি অন্য কেউ নিয়ে নেয় সেটাই চিন্তায় আছে। ইকবাল সেখানে দাঁড়িয়ে রইল। মাদাফা রাজ্যের বর্ডারের চারিদিকে সমস্ত দৈত্যজিনেরা তাদের পজিশন নিতে শুরু করেছে। তারা সমস্ত তরবারি এবং তাদের যত ধরনের জিনিস আছে সমস্ত জিনিস নিয়ে মারামারি করার জন্য প্রস্তুত। তাদের হাতে প্রায় 3টা করে তরবারি, কারণ যেসব জিনগুলো উপরে উঠতে পারে এবং খুব দ্রুত গতিতে মাটি খনন করতে পারে তারা কোনো স্বাভাবিক জিন নয়, তারা একটু অন্যরকম এবং বেশি শক্তিশালী। এতক্ষণ বা এতদিন যাদের সঙ্গে লড়াই করা হয়েছে তারা এদের থেকে কম শক্তিশালী ছিল, কিন্তু এরা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী জিন, যারা কিনা যে কোনো মুহূর্তেই আমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত। এটা এখানকার একজন সেনাপতি বলে উঠল, যারা কিনা এজেন্ট 47 বা 48 এরকম অঞ্চলে গিয়েছিল। তখন অন্যান্য সেনারা বলল যে এসব বিষয় নিয়ে তোমরা ভয় পেও না, আশা করি কোনো সমস্যা হবে না। একটা লাল রঙের দূত সেখানে তখন আসলো। দূতদের বিভিন্ন পদ্ধতি আছে এবং পন্থা আছে। যেসব জিন খুব বেশি খাস হয় তাদের রং থাকে একদম নীল, আর যারা একটু কম খাস হয় তাদের রং থাকে সবুজ, এবং যারা একদম সাধারণ দূত থাকে তাদের শরীরের রং হয় লাল, এবং তারা লাল আভা ধরে আসে। এসব সিগন্যাল দেখলেই বোঝা যায় যে কোন দূত আসছে। তখন সেই দূতটা আসলো, আসার পর বলল কি যে সেনাপতি মশাই, আমাদের এখান থেকে আমরা যেখানে অবস্থান করছি সামনে আর মাত্র 2টা রাজ্য আছে। 2টার ভিতরে একটার রাজ্যের সমস্ত সেনারা পালিয়েছে দেখলাম, সেখানে কেউ নেই। তখন সেই সেনা বলে উঠল, পালিয়েছে না ঘাপটি মেরে বসে আছে সেসব বিষয়কে তুমি জানো? তুমি শুধুমাত্র কি দেখেছো সেটা বলো। সে বলল, আমরা আশেপাশে কোথাও কিছু দেখিনি, শুধু দেখেছি যে দূরে তারা কোথাও একটা যাচ্ছে, আর ওই রাজ্যের সমস্ত সেনারা তারা এখন পর্যন্ত আছে, এবং ওইটা বর্ডার রাজ্য, এবং বর্ডারে যা দেখে আসলাম তা ভীষণ ভয়ানক ছিল। সেনাপতি বলল, কি বলো সেটা আগে, এত কথা বলছো কিসের জন্য? তখন সে বলল যে আমরা বর্ডারে দেখেছি যে বিশাল আকৃতির বড় বড় দৈত্য জিন, যে জিনগুলো এর আগের যুদ্ধের জিনের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং ভয়ানক। আমরা তো আগের যেসব জিন দেখেছি তাদের 2 হাত 2 পা ছিল এবং মুন্ডু ছিল একটা, কিন্তু এদেরকে দেখে সত্যি আমার ভয় লেগেছে। এদের হাত হচ্ছে 4টা আর পা 2টা ঠিক আছে, 4 হাতে 4টা তরবারি এবং বিশাল বড় থানচা এবং পাথর নিয়ে বসে আছে, আর ওদের মাথা এত বিশাল, আমি দেখেই সত্যি ভয় পেয়েছি, এবং চেহারা এবং পুরো শরীর এত বেশি কুৎসিত, আমার দেখে ভয় লেগেছে। এর আগে দৈত্যজিন যারা ছিল তারা এতটা ভয়ানক ছিল না, কিন্তু এরা শয়ে শয়ে বর্ডার জুড়ে শুধুমাত্র এরকম ছোট ছোট দৈত্যজিন দিয়ে ভরা, এবং সকলে এরকম ভাবেই ওরা বর্ডার পাহারা দিচ্ছে। আমরা মনে হয় না ভিতরে যেতে পারবো। তখন সেনাপতি বলে উঠল, বুঝতে পেরেছি, যাও তুমি এর পরবর্তী খবর নেওয়ার জন্য সেখানে গিয়ে বসে থাকো। আর শোনো, তোমরা কিন্তু বিশেষ পদ্ধতির জিন বলে তোমরা এই খবর আনা নেওয়ার কাজ করতে পারো, কারণ তোমাদের গোপনীয়তা এবং লুকায়ন করার বিশেষ ক্ষমতা আছে, সেই জন্য তোমরা এরকমভাবে আছো। কিন্তু এমন কোনো কাজ করো না যেটার জন্য এই কাজ থেকে তোমাকে অব্যাহতি দিতে হয়, ঠিক আছে? সোজা সবটা খবর এনে দিবে। তারপর সে সেখান থেকে চলে গেল। এই রাজ্যের যত দূত জিন আছে তাদের বিশেষ ক্ষমতা হচ্ছে এটাই যে তারা গুপ্তচরের একদম লুকিয়ে যে কোনো কাজ এবং যে কোনো খবর নিয়ে আসতে পারে, এবং সেটাই এরা করেছে। সামনে 2টো রাজ্য আছে এই সেনাদের কাছে। এরা হচ্ছে গিয়ে মাফতা এবং নাড়ু এবং তার পাশের রাজ্যের সমস্ত সেনারা। এরা 57 এবং 67 এই সমস্ত অঞ্চল দিয়ে ঢুকেছে, এবং এই পুরো 10টা রাজ্য এদের দুজনকে কাভার দিতে হবে। এরা আসার পরে মিলিত হয়ে গিয়েছে, কারণ এরা যে দরজা দিয়ে এসেছিল সকল দরজা আসার পর এক জায়গায় মিলিত হয়েছে, এবং সকল সেনারা যখন একটু একটু করে সামনে আগাচ্ছে তখন একজন আরেকজনের সঙ্গে মিলিত হচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে তারা সঠিক জায়গা দিয়ে প্রবেশ করেছে এবং তারা সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যে কোনো মুহূর্তেই আবার আগামীকালকে সূর্য ওঠার আগেই তাদেরকে যুদ্ধ করতে হবে। তবে তারা ধোঁকা দিচ্ছে না তো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, অনেকক্ষণ রাত ছিল,
এখন পর্যন্ত দিন হলো না, তার মানে তাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ ইউসুফ এবং ইকবাল তাদেরকে শিখিয়েছে যে সবসময় নাক চোখ কান খোলা রাখতে। এটা আন্ডারগ্রাউন্ড, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ওরা আমাদেরকে ধোঁকা দিতে পারে। ও তখন সমস্ত সেনাদেরকে বলল, তোমরা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হও, অনেক বিশ্রাম হয়েছে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে একযোগে। প্রায় কয়েক হাজার সেনা সকলে জেগে উঠল এবং সকলে বুদ্ধি করে এক পাশ এবং অন্য পাশ এবং মাঝখান দিয়ে সামনের দিকে আগাতে শুরু করলো। সামনে বিশাল বড় একদিন, যেদিন তাদেরকে হয়তো ফেরত যেতে হবে, আর না হয় তাদেরকে ধ্বংস করতে হবে। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এরকম করে প্রায় প্রত্যেকটা অঞ্চলের সেনারাই কেউ বসে আছে, কেউ সামনে এগিয়ে যাচ্ছে। তাদের পদ্ধতি এরকমভাবেই, কারণ হচ্ছে বর্ডার পর্যন্ত পৌঁছাতে হবেই তাদেরকে, এবং সেখান থেকে তাদের যে করেই হোক তাদের ওই দৈত্যজিনদেরকে মেরে ভিতরে প্রবেশ করতে হবে এবং মূল যুদ্ধক্ষেত্রে তাদেরকে এগিয়ে যেতে হবে। যে সেনাটা সকলকে খবর দিয়েছে এবং সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে, সে এখানকার খুবই সিনিয়র একজন সেনা এবং খুব বুদ্ধিমান। সে তখন সেই সুড়ঙ্গ দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলো, কারণ তার সন্দেহ হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড অঞ্চল এবং ডাইনি এখন পর্যন্ত জীবিত আছে কিনা। তাকে সেখানে গিয়ে কনফার্ম করতে হবে। আর যদি দেখে যে সে রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, তাতে যেভাবেই হোক এই সুড়ঙ্গ পথ তাদেরকে বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করলেই একমাত্র এই পাশ থেকে সেনা কোনোভাবে আসতে পারবে না। কারণ এটাই একমাত্র পথ যেটা কিনা সরাসরি রাজ্যের একদম মুখোমুখি পথ, এবং এদিক দিয়ে সরাসরি রাজ্য পর্যন্ত পৌঁছানো যায়। সেহেতু এই পথ বন্ধ করতে হবে যেভাবেই হোক। ওরা সামনের দিকে এগিয়ে গেল। অর্ধেক পথ যাওয়ার পর চিন্তা করতে শুরু করলো যে আন্ডারগ্রাউন্ড কিং ধ্বংস হয়ে যাক বা বেঁচে থাকুক, তাতে করে তাদের কি? আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল এমনিতেই তাদের কোনো কাজে আসে না। এক কাজ করি, মহারাজকে কি বলি যে এই অঞ্চল এখনই বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু ততক্ষণই প্রায় ওরা একদম জায়গা মতো পৌঁছে গিয়েছে এবং কুর্লোস রাজ্য থেকে যেসব সেনারা তাদেরকে দেখে ফেললো, সঙ্গে সঙ্গে সে ভিতরে প্রবেশ করে ফেলেছে, মানে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের রাজ্য পর্যন্ত চলে এসেছে। সেখানে আসার সঙ্গে সঙ্গে দেখলো এখানে সমস্ত মাদাফার অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে এবং থরে থরে সমস্ত সেনাগুলোকে সাজানো এবং তাদেরকে পানির ভিতরে ফেলা হচ্ছে। এটা দেখে সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে পেছন দিকে যেতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তার যে জিনের শক্তি আছে, তার শরীর থেকে একটা চকমকি আলো জ্বলতে শুরু করলো। ইউসুফ তখন জেগেছিল মাত্র, জেগে সঙ্গে সঙ্গে সে জিনিসটা দেখে ফেললো। দেখেই সে বুঝে ফেললো যে ওইখান থেকে নিশ্চয়ই কেউ এসেছিল, আর ওইখানকার সেনারা তখন নিশ্চয়ই ঘুমাচ্ছে, কারণ ওইখানে যেসব সেনাদেরকে পাহারা দিয়ে দেওয়া হয়েছিল তারা নিশ্চয়ই সেখানে ঘুমিয়ে পড়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে উঠে পড়লো, উঠে মাহাদিকে জাগালো, বলল, মাহাদি অ্যালার্ট। মাহাদি সঙ্গে সঙ্গে উঠলো এবং সে ওই সেনার পেছন পেছন যেতে শুরু করলো। অনেকটা পথ পেরোনোর পরেও ওর গতির সঙ্গে পারা গেল না, কারণ ও এই পথ চিনে এবং ও অনেক দ্রুত গতিতে এখান থেকে পার হয়ে গেল। তখন মাহাদি বলল যে, শোন ইউসুফ, আমাদেরকে খুব শীঘ্রই সেনা নিয়ে যেতে হবে দিক দিয়ে। ওরা যদি কোনোভাবেই পথ বন্ধ করে দেয় তাহলে আমরা কোনোভাবেই এদিক দিয়ে আর প্রবেশ করতে পারবো না। দ্রুত দ্রুত চল। সঙ্গে সঙ্গে সমস্ত সেনাদেরকে জাগানো হলো এবং কয়েক মুহূর্তের ভিতরে সকলে জেগে বলল কি যে কি হয়েছে। ইউসুফ তখন বলল, আমাদের এই রাজ্য ধোকার রাজ্য, এখানে সূর্য অটোমেটিক্যালি ওঠে না, এখানে ওঠাতে হয়, এবং যখন রাত হয়েছে এর মাঝখানে অনেকটা সময় পেরিয়েছে, আমরা অনেকটা সময় এখানে থেকে ফেলেছি। আমরা কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে আমাদের সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আমাদেরকে খুব শীঘ্রই যেতে হবে। প্রথম আমার এবং মাহাদির যত সেনা আছে সকলে বাড়ি বাড়ি করে আমাদের পেছন থেকে আসো। সুড়ঙ্গটা অনেক বড়, এখানে একসাথে অনেকে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে সামনে গেলে সুড়ঙ্গটা সংকীর্ণ হয়ে আসে। ইউসুফ এবং মাহাদি খুব দ্রুত গতিতে সেদিকে যেতে শুরু করলো। মাহাদি তখন বলল, আমি সুড়ঙ্গ দিয়ে একবারই এসেছি এবং যাওয়ার সময় হয়তো আমি চিনব, চলো আমার পেছন পেছন। তখন সকলেই ইউসুফ এবং মাহাদির পেছন পেছন যেতে শুরু করলো। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 4 এখানে শেষ হয়ে গেল। আশা করি আপনারা আমাদের গল্পগুলো এনজয় করছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই গল্পের প্রত্যেকটা এপিসোড খুব যত্ন সহকারে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, এবং এই গল্প কতখানি ভালো লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন কন্টিনিউ আর জি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স।